Even we can hawk in defense land. আপনারা যদি ধর্মতলায় যান, প্রেস ক্লাবের চারপাশে দেখবেন কত হকার আছে। They are legal. It's a defense land. They are legal. But when it comes to railway land, everyone is illegal. So this is a flaw which must be corrected. একটা রেলওয়ে স্টেশনের বাইরে দুটো দোকান আছে, একটা দোকান আছে রেলওয়ে ল্যান্ডে, আর রেলওয়ে ল্যান্ড যেখানে শেষ হচ্ছে তারপরেই একটা দোকান আছে। এই দোকানটা লিগাল, ওই দোকানটা ইলিগাল। বোথ দ্য শপস selling the same item. So is hawking illegal? That's the question. Now, hawking is not illegal. Supreme Court time and again has given verdict that it is the fundamental right of a person to hawk. We can choose hawking as a profession in India, completely legal. 2014 law has stated this. ডেন বাংলায় সবাইকে স্বাগত। আমাদের সাথে খুব স্পেশাল একজন আছে, সিদ্ধব্রত দাস, জাতীয় বাংলা সম্মেলনের প্রেসিডেন্ট। ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট। তো এখন তো বাংলায় খুব এখন আগুন জ্বলছে, তো এখন আমরা হকারদের বিষয়ে কথা বলবো। ডু ইউ ওয়ান্ট টু স্পিক অ্যাবাউট সামথিং যেটা এখন এনআরএসে হয়েছে সেটা নিয়ে, জাস্ট টু স্টার্ট থিংস অফ? আরজি করে যেটা হয়েছে সেটা তো অত্যন্ত নিন্দনীয় জিনিস। Rape is a social evil which is here for a long time, since the civilization is here. We must work along all the sectors, must work together to get rid of this social malice. Because time and again we have seen that it's not about being in an office or a hospital or a marketplace. Women have faced rape everywhere, and from all class, all creed, all section of the society. Unless and until we stand together as a society, I don't think we will be getting out of this thing in the near future. So আজকে কলকাতায় একটি অভূতপূর্ব জিনিস হতে চলেছে। রাত্রির বেলা মেয়েরা রাস্তা দখল করবে। আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস আজকে ১২টার পর হবে। মানে আমাদের ইন্ডিয়ার একটা ব্যাপার আছে, ফ্রিডম অ্যাট মিডনাইট। আমরা রাত্রির ১২টার পর স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু ৭৭ বছরে মহিলারা এখনো সেই স্বাধীনতা পায়নি যেটা পাওয়া উচিত ছিল। উই আর কোয়াইট ওল্ড, 77 years is a long time, but it is our failure as a society that we haven't been able to give this situation to the women, the working women and all kind of women, that they feel safe even at 12 AM or 1 AM. তো আজকে সকল সমাজের সকল শ্রেণীর সকল সম্প্রদায়ের মহিলারা নামছে, তারা রাত্রির বেলা রাস্তা দখল করতে চলেছে। আমাদের জাতীয় বাংলা সম্মেলনের নারী সংগঠন, আমরা কলকাতার দুটি জায়গায় শ্যামবাজার এবং গড়িয়াহাটের মোড়ে আমরা অর্গানাইজ করছি। আমরা সারা রাত্রি থাকবো, সেখানে কালচারাল প্রোগ্রাম হবে, গান হবে, নাটক হবে, আবৃত্তি হবে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির সাথে লোকেরা আসছে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা ফিডব্যাক এসছে বা যা আমাদের কাছে যা আমরা মানুষের থেকে যা সাপোর্ট পেয়েছি সেটা আমরা এক্সপেক্ট করিনি। কালকে রাত্রিবেলা যখন সিদ্ধান্ত নিয়েছি তখন মনে হচ্ছিল বোধহয় মাঝরাত্রিরে কাকে পাবো, 25-30 জনের বেশি পাবো না। কিন্তু এখনো পর্যন্ত যা আমাদেরকে লোকেরা কমিট করেছে তাতে আমার মনে হচ্ছে 400-500 হয়ে যাবে গড়িয়াহাটেই। তো সারা বাংলায় কি হবে দেখুন, এটা অভূতপূর্ব জিনিস। বাংলা পথ দেখায়, আরও একবার বাংলার নারীরা পথ দেখাচ্ছে, এবং আমার বিশ্বাস বাংলার নারীদের জ্বালানো স্ফুলিঙ্গ আগামী দিনে সারা ভারতবর্ষে দাবানল হয়ে উঠবে। ইনসিডেন্টটা তো খুবই খারাপ আর কি, কিন্তু যেইভাবে হ্যান্ডেল করা হচ্ছে আপনার কি মনে হয় যে মানে আমরা এই জিনিসটা দেখেছি ক্যালাসনেস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে, বিভিন্ন লোকের তরফে আমরা এই জিনিসটা দেখে এসেছি। রেপ কেসের সময় সব সময় হয়ে থাকে, কোনো একজন কোনো একটা স্টেটমেন্ট দেয় যেটা ভেরি আনফর্চুনেট, সেখান থেকে একটা মুভমেন্ট শুরু হয়, দিনের শেষে গিয়ে প্রবলেমটাকে আমরা অ্যাড্রেস করতে পারিনি। এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার। ইটস নট অ্যাবাউট
one Arjikor. There has been many Arjikors before. তো প্রবলেম হচ্ছে we are making the same mistake again and again and again. It is not about a woman's dress. It is not about a night. It is about the behavior of the male who is roaming around the city. Unless and until we can address this issue, unless and until we can correct the wrong, this will persist. আচ্ছা, আরো একটা যে ডেঞ্জারাস ব্যাপার যেটা হচ্ছে অনেক রিমার্স ক্রিয়েট হচ্ছে যে এরকম হয় এরকম ইনস্টেন্সেসে। তো অডিয়েন্সকে কি বলবেন, মানে হোয়াট আর ইয়োর সাজেশনস? দেখুন, আমরা এই কার্যকরের ইনসিডেন্টের শুরু থেকে যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এটা একটা স্পোরাডিক স্পন্টেনিয়াস মানুষের প্রতিবাদ। এটা কোনো নির্দিষ্ট সংগঠনের নয়, এটা কোনো নির্দিষ্ট দলের নয়, কিন্তু এরকম সিচুয়েশনে কিছু পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল ভেস্টেড ইন্টারেস্ট আছে এমন গ্রুপস, তারা তাদের এজেন্ডা প্রেস করে এবং প্রচুর মিস ইনফরমেশন রটানো হচ্ছে। আমার কাছে আছে এরকম মিস ইনফরমেশন যেখানে একেবারেই বানানো কথা বলা হলো মিনিস্টারের ছেলে নাকি অ্যাকিউজড। মিনিস্টারের কোনো ছেলেই নেই ওখানে, মিনিস্টারের ছেলের নাম তৈরি করে দেওয়া হলো যে নাম নেই। তারপরে বিভিন্ন রকমের এই জিনিসগুলো দিনের শেষে আমাদেরকে বিচার পেতে আরও বিলম্বিত করে দেয়, আরও দেরি করে দেয়। আমরা আমাদের আসল সমস্যাটা বুঝতে পারি না এবং আসল সমাধানটাও খুঁজে পাই না। এবং আমি সকলকে বলবো তোমাদের এই ভিডিও থেকে যে মিস ইনফরমেশনের থেকে বিরত থাকুন। ইনফরমেশন যেটা আপনি শেয়ার করবেন সেটা যতক্ষণ না 100% আপনি শিওর কনফার্ম করতে পারছেন ঠিক, ততক্ষণ অবধি এটা বলবেন না। কারণ হলো এই জিনিসটা দিনের শেষে যে ভিকটিম তার ফ্যামিলিকে জাস্টিস থেকে ডিনাই করে। উই ক্যানট ডিনাই জাস্টিস টু দ্য ফ্যামিলি। আচ্ছা, এবার আমরা আমাদের আসল ইন্টারভিউতে শুরু হই, যেটা হচ্ছে হকারদের সম্বন্ধে। তো তুমি তো অনেকদিন ধরে হকারদের সঙ্গে কাজ করছো, তো এই যে রেলওয়ে অমৃত ভারত যোজনা, এটা কি একটু এক্সপ্লেন করবে অডিয়েন্সদের? 2023 our Prime Minister came out with a project which is Amrit Bharat Station Scheme. Probably 6th of August 2023 Prime Minister একটি বক্তব্য দিলেন যেখানে উনি বললেন যে we will modernize the stations of India, around 1300 stations, and out of which 500 odd stations will be modernized right now and the other ones will be modernized subsequently. Now this modernization, what we are seeing is basically a project of privatization in the garb of modernization. What we are seeing in the ground is that vendors, সাধারণ হকার যারা আছে, যারা স্বাধীনতার সময় থেকেই কাজ করছে, unorganized sector of the society in India, around 91% is unorganized sector. Organized sector is less than 10%. So the entire employment comes from unorganized sector. So unorganized sector is the biggest challenge of the corporate. So the corporate desperately wants to destroy the unorganized sector. আমরা দেখলাম যে লকডাউনের সময় 2 বছর ট্রেন বন্ধ ছিল, ট্রেন সার্ভিসেস বন্ধ ছিল, স্পেশাল কিছু ইনসিডেন্টস ছাড়া। যখন 2 বছর পর আমাদের লকডাউনের পর ট্রেনটা চালু হলো, তখন আমরা দেখলাম যে আমাদের গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট বলল যে আত্মনির্ভর ভারত, we want to be independent, we want to be self-reliant. And what is the project? The project is we must sell away all the government properties, all the government, and railway also comes under this Atmanirbhar Bharat, where they have started selling the railway premises to the corporates. So modernization does not mean that you will uproot the already employed people in the unorganized sector. যখন ভারতবর্ষে we have an unemployment of 45 years, highest unemployment right now, and on top of which we have the lockdown, the corona COVID incident,
Out of that, the government is saying is that corporatization is the step forward. When না, গভর্নমেন্টের কাছে মানে আমি বুঝছি যে কর্পোরেটাইজেশন ইজ নট দ্য আনসার, বাট কর্পোরেটাইজেশন হওয়ার পরে আইডিয়ালি ইন আইডিয়াল সিনারিও যেটা লোকের পার্সপেক্টিভ সেটা হচ্ছে অনেক বেশি পয়সা ঢুকবে। see what from our government, what from our organization, we have given memorandum to the railways time and again, to the railway board, to the Eastern Railway, to the higher offices, is that we welcome modernization. There is no other alternative to modernization, but not in the expense of uprooting the working class. What we have suggested is that you carve out places and make hawker zone in every station. আমরা যদি প্রতিটি স্টেশনে আমরা যদি হকার জোন বানাতে পারি, হকিং জোন, ভেন্ডিং জোন, where we will rehabilitate the shop owners or the hawkers and use the rest for your corporate purpose. 50% of the station premises should go to the small vendors, and the rest 50% the government can use for corporatization to raise their fund and other things. We want a balance between the corporate and the people working there. We are not saying government that you bring out people and give them places in the station. We are not saying that. What we are saying is that the people who are working here for a long time, some 30 years, 40 years, 50 years, you rehabilitate them. Isn't it a chance to like organize this sector? এই হকার Of course. মানে প্রাইভেটাইজেশন হচ্ছে, মেবি হয়তো টাকা পয়সা ঢুকছে, এদেরকে ভালো করে তো অর্গানাইজ তো করাই যায়, করছে না? একদমই এই মুহূর্তে যদি আমাদের যেটা সবচেয়ে বড় দাবি সেটা হচ্ছে ব্রিং আ পলিসি ফর দি রেলওয়ে হকার্স, অ্যাক্ট ফর দি রেলওয়ে হকার্স, রেগুলারাইজ দেম, set us norms. We will sit together, the organizations and the civil society body and the government. We will bring out norms that, see, you have to work in these guidelines, you have to work under these circumstances. We will abide by them. It will help the administration. Even we do not support those who try to create ruckus there. No, unless and until you bring a law, you cannot guide them. And what is happening is that because there is no law, because there is no policy, the local administration, the RPF, Railway Protection Force, and the local railway officers, they are using touts. Those touts are taking money from the people and they are using the hawkers as a way to siphon off their money. পাবলিক পারসেপশনটা কি? মানে অনেকে ছোটবেলায় যখন ট্রেনে আর কি যাতায়াত করতাম, তো তখন হকাররা এসে খেলনা টেলনা বিক্রি করতো, অনেক কিছুই খাওয়া। দেখুন, আমি একটা কথা বলি, বেশ কিছুদিন আগে আমাদের হকারদেরকে রেল প্রোটেকশন ফোর্স আরপিএফ ধরেছিল। পাবলিক এত ঝামেলা করেছে ট্রেনের মধ্যে যে বাধ্য হয়েছে ছেড়ে দিতে। আর এটা একটা ঘটনা নয়, অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, পাবলিকরা রেলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তার দিনের শেষে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, মানুষ সাধারণত সবসময় হকারের পক্ষে থাকবে, কারণ রেল ব্যবস্থা হচ্ছে সাধারণ মানুষের। যাদের কাছে পয়সা আছে তারা গাড়িতে যাতায়াত করে, তাদের অন্য পন্থা আছে যাতায়াত করা। সাধারণ মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করে। আজকে ইন্ডিয়ায় 90% তাদের ইনকাম, মান্থলি ইনকাম ইজ লেস দ্যান 10,000। 90% মান্থলি ইনকাম ইজ লেস দ্যান 10,000। সো আ পার্সন যার রোজগার 10,000 টাকা মাসে, সে কি 200 টাকা শুধু ট্রেনে যাতায়াত করার জন্য খাবার পেছনে খরচা করতে পারে? তার পুরো দিনের খাবার খরচা 200। তো ট্রেনে সে ম্যাক্সিমাম 20-30 টাকা খরচা করতে পারে। তো 20-30 টাকা দিয়ে আমি যেখানে একটা হকারের থেকে খাবার পাচ্ছি, সেই একই খাবার আমি কিন্তু 100, 150, 200 টাকা দিয়ে কর্পোরেট দোকানের থেকে কিনছি। মানুষ কখনো তার পাশে থাকবে না, মানুষ হকারের পাশে।
দিনের শেষে হকারদেরকে বেআইনি করে সরকার শুধুমাত্র যে হকার সমাজ এবং হকার ইকোসিস্টেম হচ্ছে লোকাল ইকোসিস্টেম, লোকাল ইকোনমি। কারণ হকার যেটা বিক্রি করে সেটা হকার লোকালিটি থেকেই নিয়ে আসে। এই এই যে আমার ইকোসিস্টেমটাকে ভাঙা হচ্ছে, রিপ্লেস করা হচ্ছে কর্পোরেটকে দিয়ে, এবং দিনের শেষে আমার লার্জার সোসাইটি, আমার যারা ডেলি প্যাসেঞ্জার্স, তাদেরকে আমি ডিপ্রাইভ করছি। এই এন্টায়ার জিনিসটা আমি করছি জাস্ট ফর ফিউ কর্পোরেটস, যাদের কাছ থেকে আমি রেগুলারলি টাকা পাই ফর পলিটিক্যাল রিজনস, তাদের জন্য। আলটিমেটলি তো এটা যেটা হচ্ছে সেটা মানে গভর্নমেন্টেরই ক্ষতি, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা হকারদের ফ্যামিলি তারাও তো খেতে পাচ্ছে না, মানে ভালো করে ব্যবসা করতে পারছে না। গভর্নমেন্টের ক্ষতি, মানুষের ক্ষতি, সবার ক্ষতি। লাভ হচ্ছে কিছু কোরাপ্ট রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের, আর হচ্ছে রুলিং পলিটিক্যাল পার্টি। তো এদেরকে যে সরিয়ে দিচ্ছে, কিছু কম্পেনসেশন আর এনিথিং, মানে ওদেরকে তো কিছু তো একটা করতে হবে বাঁচতে গেলে। এদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, এদেরকে হেকেল্ড করা হচ্ছে বিভিন্নভাবে। একজনকে ধাক্কা মেরে ফেলে মারা হয়েছে, রিসেন্টলি মারা গেছে। তারপরে তাদেরকে অ্যাবিউজ করা হচ্ছে, ফেক কেসেস দেওয়া হচ্ছে। একজন ডাব নিয়ে যাচ্ছিল, রিসেন্ট ঘটনা, একজন ডাব নিয়ে যাচ্ছিল, তার এগেনস্টে ডাকাতির কেস দেওয়া হয়েছে, যে সে ডাকাত, সে বেসিক্যালি ডাব নিয়ে যাচ্ছে, এরকম হয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে হেকেল করা হচ্ছে। একজন রিসেন্ট ঘটনা, একটা হকারকে আরপিএফ নামিয়ে দিয়েছে রোহিঙ্গা বলে, যে তুমি রোহিঙ্গা, তুমি এখানে এসছো ঝামেলা করতে। মানে এটা কি করে প্রমাণ করলো, বা মানে কিছু তো একটা করতে হবে। রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে ইন্ডিয়ায় প্রবেশ করার 20 বছর আগে থেকে ওই ব্যক্তি ওই লাইনে ওইখানে হকারি করে। দ্যাট গাই ইজ অ্যারাউন্ড 70 year old, আর সে হকারি করছে ফর লাস্ট 40 years। রোহিঙ্গা যে প্রবলেমটা, ইট ইজ মাচ মানে রিসেন্ট, তো সে অ্যাকিউজ করা হয়েছে এবং নামিয়ে দেওয়া হয়েছে। তো বিভিন্নভাবে নির্মম অত্যাচার চলছে, এবং এই অত্যাচারটা চলছে সম্পূর্ণভাবে হচ্ছে কর্পোরেটদের বেনিফিট করার জন্য। গভর্নমেন্ট ইজ নট বেনিফিটিং ফ্রম দিস, they are looting the government. কোনো রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে কি, মানে amongst the of course there has been lot of resistance, lot of meetings, lot of rallies. There has been lot of almost like 25 to 30 rail roko. There have been rail strikes. There has been lot of resistance, and recently there has been a huge rally in Kolkata, খুব বড়, 24 জুলাই একজন হকারকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তার জন্য। আরপিএফরা করে, লোকাল যারা ওখানে দাঁড়িয়ে ছিল তাদের স্টেটমেন্ট এটা, যারা ওখানে দাঁড়িয়ে ছিল প্রত্যেকের স্টেটমেন্ট এটা, যে ওখান থেকে ধাক্কা মেরে তাকে ফেলে দেওয়া হয়। তো এবার মানে এদের লাইভলিহুডের জন্য লাইক দে নিড টু গেট ব্যাক সামহাউ। তো তোমাদের যেই আন্দোলনগুলো করছো কিংবা যেই রেজিস্ট্যান্সটা যেটা ক্রিয়েট করছো, কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ? অবশ্যই তারা কাজ করছে। we have taken a stand that we will resist wherever the rail administration crosses the line. So we are fighting every day. Wherever we get any news कि RPF অত্যাচার করেছে, RPF তাকে কেস দিয়েছে, তুলে নিয়ে গেছে, রোজকার ঘটনা, নিশ্চয়ই রোজকার ঘটনা, লাইক এভরি উইক কখনো না কখনো হবে না। It's an ongoing protest for the last 3 years, and the protest is continuing for the last 3 years. So how did you get yourself involved in this movement or like working for the hawkers? Actually is that লকডাউন যখন হয়, যখন আমি রেলমন্ত্রী, আমাদের ফিনান্স মিনিস্টারের স্টেটমেন্ট শুনি যে রেলটাকে এবারে আমাকে বিক্রি করে দিতে হবে এবং রেল 2 বছর বন্ধ আছে, আমাদের মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে ইটস আ হিউজ ইকোনমিক শক। অ্যান্ড হিউজ ইকোনমিক শক হয়েছে মানে হচ্ছে দেয়ার মাস্ট বি রিজেন্টমেন্ট ইন দ্য সোসাইটি। অ্যারাউন্ড this time, most probably 23rd August 2021, there has been a news in the newspapers. Eastern Railway থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে যে রেলে আর হকার কাজ করতে দেওয়া হবে না।
তো আমরা তখন একটা সিদ্ধান্ত নিই যে দিস ইজ হিউজ, কারণ মোর দ্যান 80 lakhs ওয়ার্ক ইন দিস সেক্টর। 80 লক্ষর ওপর মানুষ রেলে হকারি করে অ্যাক্রস ইন্ডিয়া। তো সেইখানে দাঁড়িয়ে যে ওয়ান ফাইন ডে আমি বলছি আমি হকারি করতে দেব না, 80 লক্ষ মানুষ যাবে কোথায়? গভর্নমেন্ট তো এমপ্লয়মেন্ট জেনারেট করছে না, 45 years লোয়েস্ট। সেখানে অন টপ অফ দ্যাট 80 lakh ওয়ার্কিং পিপল উইল লুজ দেয়ার ওয়ার্ক জব। তো আমরা রেলওয়ে স্টেশনের বাইরে আমরা প্রোটেস্ট করি, হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনের বাইরে আমরা প্রোটেস্ট করি। দ্য প্রোটেস্ট ওয়াজ নট from any hawker, it was from general people. There was no hawker that day. When we protested, সেদিন কি হকাররা আমাদেরকে কন্ট্যাক্ট করে, ওই প্রোটেস্টের মধ্যেই আসে, এসে তখন তারা বলে যে কি চলছে না, আমরা উই আর নট অ্যাওয়্যার অফ হোয়াট ওয়াজ হ্যাপেনিং। তখন হকাররা যখন আমাদেরকে বলে, আমরা হকারদের সঙ্গে একটা মিটিং করি, হকাররা তাদের প্রবলেমগুলো বলে, সমস্যাগুলো বলে, আমরা তারপরে একটা এজিটেশন করি। এই এজিটেশনটা হয় উইথ দি হকার্স, এই এজিটেশনটা হকার ফার্স্ট পার্টিসিপেট করে, এবং এই এজিটেশনে আমরা হিউজ সাপোর্ট পাই। এভরি সিঙ্গেল ডে 100-200 করে হকার আমাদের অর্গানাইজেশনে জয়েন করে। মানে ইন আ ম্যাটার অফ 3 months এন্টায়ার হকার অর্গানাইজেশন অফ অল ট্রেড ইউনিয়ন ইন ইস্টার্ন রেলওয়ে হাওয়া হয়ে যায়। ইস্টার্ন রেলওয়েতে কোনো হকার ইউনিয়নই থাকে না, মানে সব হকার প্রায় বলতে গেলে 95% হকার এদিকে চলে আসে, 5% হকার সব ইউনিয়ন মিলিয়ে তারা চলে আসে। তারপর হিউজ স্কেলে আন্দোলনটা হয়, রেল অবরোধ হয়, মারামারি হয়, প্রতিবাদ হয়। এইখান থেকে একটা হকার জাগরণ তৈরি হয়, ইটস কাইন্ড অফ আ হকার রেভলিউশন, এবং সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তারপর থেকে মানে হকারদের একটা ডিসিশন হকাররা নেয়, উই উইল রেজিস্ট, উই উইল নট সিট অ্যান্ড গেট অ্যাবিউজড, গেট বিটেন, গেট জেলড, অ্যারেস্টেড, উই উইল রেজিস্ট। এই রেজিস্ট্যান্সটার নামই হলো জাতীয় বাংলা সম্মেলন। জাতীয় বাংলা সম্মেলন রেল হকার আন্দোলনটা করেন, রেল হকার আন্দোলনটা রেল হকাররা করেছে। জাতীয় বাংলা সম্মেলন ইজ আ কন্ডিউট, যার মাধ্যম দিয়ে করেছে। মানে ইটস আ ভেরি জেনুইন। হতে পারে, এটা হতেই পারে আমরা যদি রেল হকার আন্দোলনটা না করতাম, এটা হয়তো মানে আনঅর্গানাইজড ওয়েতে হতো, দানাও বাঁধতে পারতো না। আমরা সেটাকে অর্গানাইজ করে, সেটাকে কনস্ট্রাকটিভলি আমরা উই হ্যাভ মেড শিওর দ্যাট দিস মুভমেন্ট ডাজ নট বিকাম ডিস্ট্রাকটিভ or does not create anarchy, and we are continuing this for the last 3.5 years. Still it is there. So আমরা 3.5 বছর ধরে মেনটেন করে গেছি। এই মেনটেনটা আমরা করতে পারতাম না যদি আমাদের মধ্যে সে রেজিমেন্টেশনটা না আসতো, সে ডিসিপ্লিনটা না আসতো। নাও উই আর টু সাম এক্সটেন্ট আ ডিসিপ্লিন ফোর্স। আমরা কখনো সাইড স্টেপ করি না, কখনো আইনকে আমাদের হাতে নিই না, কিন্তু আমরা কোনো ইস্যু, কোনো মুহূর্ত ছাড়িনি যেখানে আমাদের প্রতিবাদ করার দরকার ছিল আমরা করি। তার জন্য আমাদের সবাই অ্যারেস্টেড হয়েছি, জেলে গেছি, মার খেয়েছি, স্টিল উই আর ডুইং ইট। এখানে কি কোথাও গভর্নমেন্টের প্রায়োরিটিসটা অন্য কোথাও, মানে লাস্ট 3 বছর ধরে দেখছি যে অনেক অ্যাক্সিডেন্টস হচ্ছে, মানে দে নিড টু ফোকাস অন লাইক দ্য কোয়ালিটি অফ দ্য জার্নি অফ পিপল অ্যান্ড দ্য কোয়ালিটি অফ দ্য ট্রেনস, কিন্তু সেসব না করে এখন হকারদের পেছনে পড়ে আছে। তো তোমার এই বিষয়ে কি বক্তব্য? অ্যাকচুয়ালি ট্রেন অ্যাক্সিডেন্ট এবং হকারের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ দুটো বিচ্ছিন্ন ঘটনা নয়, ইটস এ সেম প্রবলেম। রেলওয়ে প্রাইভেটাইজেশন, রেলওয়ে ফর দ্য লাস্ট ফিউ ইয়ার্স, more or less from that time, lockdown, when they have declared of privatization, they have stopped recruiting people. The recruitment of railways has been brought down sharply. আজকে রেলের যারা চালক, রেলের যারা কর্মী, সেখানে তাদেরকে পাওয়া যাচ্ছে না। মানে আমি শুনেছি একজন ড্রাইভারকে দিয়ে
সারাদিন ট্রেনে কাজ, 17 ঘন্টা, 24 ঘন্টা, দুদিন ধরে সে ট্রেন চালাচ্ছে, ঘুমোতে পারিনি। প্রায় 2 লক্ষর ওপরে ভ্যাকেন্সি আছে। রেল কর্মচারী নিচ্ছে না, একজনকে দিয়ে 10 জনের কাজ করাচ্ছে। অলরেডি এই যে রিসেন্ট মেট্রো রেল হলো, আমাদের আন্ডারগ্রাউন্ড যে মেট্রো রেল, হাওড়া স্টেশন থেকে জলের তলায় গঙ্গার তলা দিয়ে যে মেট্রো রেল হলো, সেই মেট্রো রেল যদি আপনি যান দেখবেন যে আরপিএফ কে রিপ্লেস করে দিয়েছে প্রাইভেট সিকিউরিটি এজেন্সি। নতুন যে রেল স্টেশনগুলো খোলা হচ্ছে সেখানে টিকিটিং সিস্টেমটা করে দেওয়া হচ্ছে ইদার অটোমেটিক অর প্রাইভেট এজেন্সি। এই যে ম্যান পাওয়ারকে যে শার্পলি নামানো হচ্ছে, যারা আছে তাদেরকে দিয়ে ডাবল শিফটে কাজ করানো হচ্ছে বা তাদেরকে বেশি কাজ করানো হচ্ছে, ওভারওয়ার্ক। এর জন্য যেটা হচ্ছে, এই যে রেলওয়ে অ্যাক্সিডেন্টস অ্যান্ড অল দিস থিংস হচ্ছে। রেল চাইছে রেলের খরচাটাকে কমিয়ে রেলকে মোর প্রফিটেবল না, অ্যাকচুয়ালি টু মেক ইট মোর লুক্রেটিভ টু দ্য প্রাইভেট। When I want to sell this cup to you, I have to first prove that this cup will make a huge profit to you. So I have to first bring the cost down. Yes. তো আমি কস্টটাকে নামিয়ে আনলে পরে তখন আমি এটা বলতে পারবো যে এটার মার্কেট প্রাইস হচ্ছে এত আর এটার কস্টিং এত, দিস ইজ ইয়োর মার্জিন। তো এই কাজটা করতে ফার্স্ট বুঝতে হবে রেলওয়ে ইজ নট আ প্রাইভেট প্রফিট মেকিং কোম্পানি। রেলওয়েটা তৈরি কারা করেছে? ইংরেজরা, এক্সচেকার্স মানি দিয়ে, আমাদের টাকা দিয়ে। টেকনোলজি বা লোক তো যে কেউ করতে পারে, বাট হু পেড ফর ইট? উই পেড ফর ইট, সাধারণ মানুষ পেড ফর ইট, ফর আ সার্ভিস। সো ইউ ক্যানট জাস্ট হ্যাভ ওয়ান গোল, দ্যাট ইজ প্রফিট। If that is the law, that your only goal is to make profit, that means you think me as a shareholder in this company. It's a private company and I am a shareholder. Where is my dividend? You are not giving me any dividend. So you cannot behave like a private profit making company and use the exchequer's money wherever you feel like. প্রত্যেক বাজেটেই প্রায় আমরা টাকা দিয়েছি রেলকে। তো তুমি হোয়াট ইউ আর ডুইং ইজ দ্যাট ইউ আর সোশ্যালাইজিং দ্য এক্সপেন্সেস। তোমার যে লাইবিলিটিগুলো আছে, যে এক্সপেন্সেসগুলো আছে, সেগুলো তুমি মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছ। সেই সময় তুমি হয়ে যাও পাবলিক সেক্টর। আর যখন মানুষের সার্ভিস দেওয়ার পার্টটা আসে, ঠিক আছে, সেখানে তুমি হয়ে যাচ্ছ প্রাইভেট সেক্টর। তুমি টাকা বাড়িয়ে দিচ্ছ। আজকে প্ল্যাটফর্ম টিকিটের দাম হচ্ছে প্রায় 20 টাকা না 25 টাকা। মানে সাপোজ আমি আপনাকে নিয়ে ট্রেনে যাব, আমি আপনাকে ওখানে গিয়ে সি অফ করে চলে আসবো, আমাকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। কিন্তু আমি যদি বালিগঞ্জ থেকে ট্রেনে করে দমদম যাই, আমার টিকিট ফেয়ার কত? 5 টাকা। 5 টাকা। তো আমি কেন প্ল্যাটফর্ম টিকিট কাটবো? আমি যাতায়াত করে টিকিট কাটবো, প্ল্যাটফর্ম টিকিট থেকে ইনকাম করছি। এই হয়ে গেছে অবস্থা। তো তোমার এই যে আরপিএফ, আবার হকারের দিকে ফেরত চলে আসি, আরপিএফ যে অ্যাটাক করছে, মানে এর কোনো কি কনসিকুয়েন্স নেই? মানে আর্ন দে ফেসিং এনি ল অর এনিথিং লাইক দ্যাট? দে আর তারা বুড়ো আঙুল দেখিয়ে আইনকে বাইপাস করে যাচ্ছে। যে লোকটাকে মারা হলো ট্রেন থেকে ধাক্কা মেরে, সেটাকে একদম ইয়ে করে দেওয়া হলো, অ্যাক্সিডেন্ট হিসেবে শো করে দেওয়া হলো। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, দ্য পারসন ওয়াজ ড্রাঙ্ক। মানে এরকম কি করে হয়? মানে মানে উই লিভ ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। নো, দ্যাট ইজ আ ফার্স। মানে গরিব লোকের জন্য ডেমোক্রেসি বলে কিছু নেই। ডেমোক্রেসি ইজ আ মিথ। ডেমোক্রেসি ইজ অফকোর্স, ডেমোক্রেসি ইজ দেয়ার, ঠিক আছে, বাট ইট ইজ লাইক কন্ডিশনস অ্যাপ্লাইড। এই ওয়েস্ট বেঙ্গল জোনের তো মানে কিরকম কন্ডিশন? রেলওয়ে লাইন, রেলওয়ে, ইয়েস, রেলওয়ে উই আর ফাইটিং, নট এভরিওয়্যার। অনেক জায়গাতেই বস্তি ভাঙা হয়েছে। 60 বছর 70 বছর ধরে মানুষ থাকে। স্বাধীনতার সময় যখন রেলওয়ে লাইন ট্র্যাকস বিল্ড করা হচ্ছিল, তৈরি করা হচ্ছিল, তখন অনেকে এসেছিল অ্যাজ লেবার। তাদেরকে রেলওয়েই বলেছিল যে তোমরা এখানে ঘর বেঁধে থাকো।
এবারে দে আর লিভিং দেয়ার ফর দ্য লাস্ট 60, 70, 80 ইয়ার্স। আজকে বলছে 14 ডেজ নোটিশ দিচ্ছে, 14 ডেজ নোটিশ দিয়ে বলে দিচ্ছে নো রিহ্যাবিলিটেশন, নো কম্পেনসেশন, উঠে চলে যাও। এটা যাবে কোথায়? আজকে যদি আমি অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টারকে বলি ইউ হ্যাভ 14 ডেজ টাইম, ইউ গো অ্যাওয়ে অ্যান্ড লিভ সামওয়্যার, তোমার বাড়িটাকে আমি নিয়ে নেবো, 14 দিনেও পারবে যেতে কোথাও? ইভেন ইফ ইউ হ্যাভ মানি, ইটস টু শর্ট আ টাইম। রেলওয়ে বলছে যে উই ক্যানট ডু এনিথিং। রেলওয়েকে আমরা বারবার বলেছি যে তোমাদের মনে হয় ইউ নিড দ্যাট ল্যান্ড, ইউ নিড টু মডার্নাইজ, ইউ নিড টু বিল্ড, রিহ্যাবিলিটেট দ্য পার্সন। আমরা সব জায়গায় যেটা করি রিহ্যাবিলিটেশন করি, ইউ পে দ্যাট পার্সন কম্পেনসেশন অ্যান্ড ইউজ দ্যাট ল্যান্ড। ইউ উইল নট, আজকে যদি তোমার এখানে একটা কার শেড তৈরি করতে হয়, আমরা জমিটা আটকে রাখবো না, তুমি আমাকে বাড়ি বানানোর জায়গা। গভর্নমেন্টের তো প্রাইম মিনিস্টারের তো আবাস যোজনা স্কিম আছে, প্রাইম মিনিস্টার ইজ গিভিং মানি টু বিল্ড হাউস, তো ওই স্কিমেই দিয়ে দাও না এদেরকে, যে আবাস যোজনাতে টাকা দিয়ে দেবে সরকার, সেই জমিটা সেই টাকা নিয়ে সে বাড়ি তৈরি করে নেবে, তুমি সেই স্কিমে দিয়ে দাও। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের আজ থেকে 5-7 বছর আগে একটা ঘোষণা করেছিল যে বাই 2022 এভরিবডি ইন ইন্ডিয়া উইল হ্যাভ আ হাউস। 22 থেকে 24 হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। নাও ইফ ইউ হ্যাভ টু এভিক্ট পিপল ফ্রম দেয়ার হাউস, এনক্রোচ বলে তুমি এভিক্ট করছো তাদেরকে, তার মানেটা কি? তুমি নিজেই বলছো যে আমি সবাইকে ঘর দেবো, আবার তুমি নিজেই এনক্রোচমেন্ট বলে এভিক্ট করছো, তার মানেটা কি? এনক্রোচার্সদের ঘর নেই? এমন তো না, তাদের জমি আছে, ঘর আছে, তারপরেও তারা সে রেলের জমিতে টিনের চালে থাকছে। মানে তুমি তো তোমার নিজেকেই কন্ট্রাডিক্ট করছো। তো তুমি তাদেরকে দিয়ে দাও। যে আজকে হালদোয়ানি কেস, জুলাই মাসে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে হালদোয়ানি কেসে। হালদোয়ানি স্টেশনের পাশে একটা বড় বস্তি আছে, সেখানে অ্যাপ্রক্সিমেটলি 50,000 লোক থাকে। তাদেরকে রিহ্যাবিলিটেশন না দিয়ে তাদেরকে এভিকশন করা যাবে না। দিস ইজ আ সুপ্রিম কোর্ট জাজমেন্ট লাস্ট মান্থ, বাট স্টিল রেলওয়ে haven't come out with any guidelines or anything. What will they do? তোমার এই যে আন্দোলনগুলো চালাচ্ছ, তো অন গ্রাউন্ড ইম্প্যাক্ট কিছু দেখছো কি? মানে হয়তো তাদেরকে এভিক্ট করে দিত কিংবা কাজ করতে দিত না, এখন তাও কাজ করতে পারছে তারা, এরকম কোনো ইনস্টেন্সেস? হ্যাঁ, মোটামুটি আমরা যেখানে যেখানে আন্দোলন করেছি সব জায়গাতেই আমরা রেজিস্ট করেছি। আমরা 10টা এভিকশন আটকেছি। আমরা যেখানে অ্যাক্টিভ সেই এরিয়ায় 10টা এভিকশন আমরা আটকেছি। সেখানে তারা এখনো আছে, এখনো দোকান চালাচ্ছে, এখনো বাজার চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। আমরা এভিকশন আটকেছি এবং আমরা যেখানে যেখানে রেজিস্ট করেছি সেখানে মানুষ যেরকম কাজ করছিল, লোক আগে যেরকম কাজ করছে এখনো সেরকমই কাজ করছে, বাট আমাদের লড়াই করতে হচ্ছে। মানে ইটস নট কামিং ফ্রি অফ কস্ট, উই আর ফাইটিং টু গেট দিস রাইট। তুমি তো এই বেঙ্গলে তুমি কাজ করছো, বাট দিস ইস্যু ইজ লাইক প্যান ইন্ডিয়া ইস্যু, তো কোনো অ্যাম্বিশনস আছে কিংবা হয়তো অলরেডি কাজ করা শুরু করেছো উইথ আদার অর্গানাইজেশন? We have talked with other state organizations where this thing is rampant. The problem is that very few state governments are supporting these people. So on one hand they are করছে কি কেউ? মানে কোন স্টেট গভর্নমেন্ট তো করছে তো না? করছে না, বাট অ্যাট দ্য বাট একটা গুড থিং হবে, সেটা হচ্ছে যে ইন ওয়েস্ট বেঙ্গল the state government is directly not getting involved in these evictions. So railway does not have the manpower or the logistics to do all these evictions by themselves. They need the state government. So because of this, we have an advantage here which the other state unions does not have. Okay. But still we are talking with them. We have plans for visiting the administration in the Delhi, the ministry. We have already sent letters to the railway board. We have plans to meet the railway minister. We will take all necessary steps so that this thing gets corrected. We have reached out to member of parliaments from various parties. So let's see what happens.
এই যে তোমরা এই মানে ইটস এ হিউজ অর্গানাইজেশন অ্যান্ড ইট টেক্স এ লট অফ মানি, তো তোমরা কোনো কর্পোরেটরা তো এটা ফান্ড তো করবে না, সো হাউ আর ইউ গোয়িং হেড উইথ ইট? See, there are two ways from which we get the fund. One is crowdfunding. People like normal people support us. Lot of people, students, service people, doctors, engineers, friends and families, they support us. And the hawkers, they collect money and they support us মানে as much as they can. আচ্ছা, মানে ইটস ক্লিয়ারলি নট এনাফ আই Not, গেস। not enough. That is the biggest reason why we couldn't replicate what we have done in the South Bengal to many other places. Money is the biggest hindrance. Right now, our organization is bankrupted. We have a debt of more than 5 lakh rupees for this all these lawsuits, legal cases and everything. We have a debt of more than 5 lakhs. So whatever money is coming, we are paying the debt because like lot of well-wishers, some have donated us. We have taken loan from some for these cases and everything. So money is the biggest hindrance why we cannot take this movement in a larger scale. Because at the end of the day, events for small events, we need money. সো লাইক হোয়াটস দ্য ফিউচার অফ দিস মুভমেন্ট, মানে তুমি কি দেখছো? কারণ কোনো এগ্রিমেন্ট কি হবে গভর্নমেন্টের সাথে? We are trying. See, we have a Street Vendor Act 2014. It took around 17 years to bring this law. The movement started in Kolkata. Even that movement started in Kolkata. Operation Sunshine, 1997. From 1997, it took 17 years. In 2014, the law came. In 2010, Supreme Court gave the direction to the central government that you must bring a law. তো আমাদের মুভমেন্টটা এখন 3 বছর। তো we are fighting. We will make something out of it. সো আর ইউ রেডি টু গো ফর দ্য লং গেম? কারণ তুমি বলছো 10-15 বছর It's a long game. We are doing the long game actually. We are seeing a problem হচ্ছে এখানে ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া, ধৈর্য রাখা ছাড়া কোনো অপশন। এখানে উই হ্যাভ ভিজিটেড লট অফ পলিটিক্যাল পার্টিস। আমরা প্রতিটা পলিটিক্যাল পার্টি কম বেশি করা মেরেছি। সেই অর্থে পাশে কোনো রাজনৈতিক দল দাঁড়ায়, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। আমরা যখন মার খেয়েছিলাম তখন আইএনটিটিউসি সেন্ট্রাল প্রেসিডেন্ট দোলা সেন স্টেটমেন্ট দিয়ে সাপোর্ট করেছিল, এসইউসিআই সাপোর্ট করেছিল, লিবারেশন সাপোর্ট করেছিল, তারপরে আরও কিছু গ্রুপ সাপোর্ট করেছিল। তারা সাপোর্ট করেছিল। স্টেটমেন্ট দেওয়া কি এনাফ? নট এনাফ, বাট ইটস স্টিল বেটার দ্যান নাথিং। ইটস স্টিল বেটার দ্যান নাথিং। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, I am fighting a system with a toothpick. I like there is a saying in English that beggars are not choosers. So when I am a beggar, whatever comes my way, I will take. So this is all I got. Even ISF have given a statement. এবারে ব্যাপারটা হচ্ছে যে we are hopeful. We are hopeful because we have seen lot of people who are not hawkers, who are general people. They have shown immense support to us. এখন যদি মানুষ সাপোর্ট করে, ইলেক্টোরেট যদি সাপোর্ট করে, তাহলে তাদের যারা ভোটটা পাচ্ছে তাদের সাপোর্টটাও আমরা হয়তো পাবো, এটা আমরা এক্সপেক্ট করতে পারি। এখন কি পাবো, কতটা পাবো, কবে পাবো, সেটা তো সময় বলবে। কিন্তু যদি মানুষ সাপোর্ট করে, কারণ এতগুলো মানুষ কাজ হারালে পরে সেটা রিপারকেশন সোসাইটিতে ছড়াবে, তার একটা ব্যাকল্যাশ আসবে। At the end of the day, all political party have to go seeking vote, have to reach out to the voters.
তো সেখানে তো দে আর অলসো ভোটার। আজকে ওয়েস্ট বেঙ্গলে 9 করে 10 লক্ষ ভোটার আছে। এই 10 লক্ষ ভোটারকে তো ভোটটা চাই। তো সেই পার্টিরাও কোনো না কোনোভাবে দে কেন ডিনাই দিস পিপল। So I am hopeful, I am positive that the political parties will take a proactive role and help these people. আমি এমনও বলেছি পলিটিক্যাল পার্টিদের, forget me, forget our organization, you do it yourself, these people vote for you. আমাকে রেখো না, আমার সংগঠনকে রেখো না, don't even write me in the history books of rail hawker movement. Take credit, you have done that, I don't mind, but do that. কাজটা করো, তুমি ক্রেডিট নাও, তুমি তোমার মূর্তি বসাও, তুমি তোমার পোস্টার বসাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু জিনিসটা লোকটা জানে না। So is hawking illegal? That's the question. No, hawking is not illegal. Supreme Court time and again has given verdict that it is the fundamental right of a person to hawk. We can choose hawking as a profession in India, completely legal. 2014 law has stated this. Street Vendor Act, Protection of Life and Livelihood of Street Vendors, 2014 gives us the right to hawk in India. But the problem is the Street Vendor Act does not give railway hawkers any protection. যখন 2010 সালের সুপ্রিম কোর্টের রায় বলল যে হকিং করা বৈধ এবং সরকার আইন নিয়ে এলো, সরকারের আইনে রেলওয়ে হকারদের রাখা হয়নি, শুধু স্ট্রিট ভেন্ডারদের রাখা হয়েছে। সাপোজ একটা রেলওয়ে স্টেশনের বাইরে দুটো দোকান আছে, একটা দোকান আছে রেলওয়ে ল্যান্ডে, আর রেলওয়ে ল্যান্ড যেখানে শেষ হচ্ছে তারপরেই একটা দোকান আছে। এই দোকানটা লিগাল, ওই দোকানটা ইলিগাল। বোথ দ্য শপস selling the same item. Maybe the shops belong to two brothers, but that one is illegal. According to Indian law, this is legal. Because হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের রুল 2014 স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট রেলওয়ে হকার্সদেরকে কোনো জায়গা দেয় না। দিস ইজ আওয়ার ফাইট। এটা কি আন্দোলন করা হয়নি? যখন আইনটা নিয়ে আসে তখন যারা আলোচনায় বসেছিল তারা রেলওয়ে হকারদের পক্ষে ছিল না বা রেলওয়ে হকারদের হয়ে লবিং করেনি। ইট ওয়াজ মোস্টলি ডান বাই স্ট্রিট ভেন্ডার অর্গানাইজেশনস। তো স্ট্রিট ভেন্ডার অর্গানাইজেশনস talked about their members, their people. There was no representative of the railway. It didn't happen. Also, আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে hawking is allowed in public spaces, তাই তো? প্রাইভেট স্পেসেস rules are there. হ্যাঁ, কিন্তু যখন রেলওয়ে প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে তখন ইট বিকামস ইলিগাল, তাই না? It is illegal, privatization or otherwise. It is illegal because the law is for municipality area, not for railway land. Even we can hawk in defense land. আপনারা যদি ধর্মতলায় যান, প্রেস ক্লাবের চারপাশে দেখবেন কত হকার আছে। They are legal. It's a defense land. They are legal. But when it comes to railway land, everyone is illegal. So this is a flaw which must be corrected, and our organization is fighting exactly for this thing. It's a flaw in the system. So that any flaw must be corrected. তো যদিও যখন দিস ইজ আ কোয়েশ্চেন, মানে আমি ঠিক জানি না, কিন্তু যদি প্রাইভেটাইজেশন হয়ে যায় আর লটাও যদি পাস হয়ে যায় যে হকিং ইজ লিগাল, রেলওয়ে ইজ প্রাইভেট, মানে রেলওয়ে ইজ বিকামিং প্রাইভেট অর্গানাইজেশন বেসিক্যালি, তো সেখানে কি করা যাবে হকিং? অফকোর্স করা যাবে। হকিং জোনস তৈরি করতে হবে। স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 টক্স অ্যাবাউট হকিং জোনস। আমরা একই জিনিস এখানেও করতে পারি। আচ্ছা, আমরা একই জিনিস এখানেও করতে পারি। There are provisions in the Street Vendor Act 2014. You do not have to look anywhere. You look at your own law. This is a law by the government of India itself. So you can only look into your own law. All the provisions are there to protect the markets, to protect the shops.
eviction is illegal according to 2014. There is town vending committee. You can make such provisions in railway as well. If the government have genuine intention, I don't think this is a problem. The question is whether they have the intention. Thank you for joining us, Ajke. It was a pleasure having you on this podcast. Please watch all the other videos on the DINT channel. Please like, share and subscribe. And also আমাদের একটা অ্যাপ আছে DINT. This is an opinion platform. এখানে আপনারা ডিবেট করতে পারবেন different topics এর উপরে. Please do download it. Thank you very much. Until next time.